নমস্কার বন্ধুরা, তোমরা সকলে দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল। এবং আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক, যেখান থেকে আমাদের প্রতিটা এক্সামে জিজ্ঞাসা করা হবে প্রশ্ন। তো এখানে টপিকটা হচ্ছে আমাদের ব্রিক্স। ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকার একটা দল, যেটা হচ্ছে ব্রিক্স কান্ট্রি, যার 2025 সালের যে আমাদের এডিশন, সেটা কিন্তু আমাদের কোথায় হচ্ছে, ব্রাজিলে কিন্তু এটা অনুষ্ঠিত হচ্ছে 2025-এর ব্রিক্স শিখর সম্মেলন। এবং এখানে কিন্তু আমাদের ভারতের তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু উপস্থিত রয়েছেন। এবং এখানে কিন্তু আমরা সমস্ত টু দ্য পয়েন্ট আমাদের এক্সামে যে সমস্ত কোশ্চেন আছে, যেমন ব্রিক্স কি, ব্রিক্স প্লাস কি, ব্রিক্সের সদস্য দেশগুলো কে রয়েছে, এবং ব্রিক্সের একটা নিউ ডেভেলপমেন্ট ব্যাগ রয়েছে যেটা এনডিবি, তার সম্পর্কে আমরা দেখব। টোটাল ডিটেলস সম্পর্কে দেখব। ব্রিক্সের যে শীর্ষ সম্মেলনগুলো হয়েছিল, প্রথম সংস্করণ ভারতে কবে কবে হয়েছে, এই ব্রিক্সের টোটাল যে সম্মেলনগুলো রয়েছে, আন্তর্জাতিক সংস্থা যারা অংশীদারিত্ব করেছে, এই সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো দেখে নেবো। একদম তোমাদের কমপ্লিট টপিক। এখানকার যে মূল বিষয়গুলি রয়েছে 2025-এর ব্রিক্স সম্মেলনের, এছাড়া ব্রিক্স শীর্ষ সম্মেলন 2024টা কীরকম ছিল, সব কিছু আমরা কিন্তু একদম টু দ্য পয়েন্ট আমরা দেখে নেব। এবং সবার শেষে থাকবে আমাদের এমসিকিউ কোশ্চেন অ্যান্সার। এবং পরবর্তী আমাদের যে প্রশ্ন আসার আগেই তোমাদের বলে রাখি, এই যে আমরা আগের দিনে যে এক্সাম কোশ্চেন নিয়েছিলাম, যেটা হচ্ছে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা, এছাড়া আমরা আরেকটা আমাদের টপিক ছিল যেটা হচ্ছে দিল্লি সুলতান, মধ্য ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এই টোটালটা কিন্তু আমরা কমপ্লিট কিন্তু এই আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদের কিন্তু দিয়ে দিয়েছি। এবং আমাদের চ্যানেলের যে সাবস্ক্রাইবার সংখ্যা, সেটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ, সেটা শো করছে। তোমরা অবশ্যই সকলে সাবস্ক্রাইব করে রাখবে যারা করনি, এবং লাইক সকলে করে দেবে। যদি তোমাদের পছন্দ না হয় তাহলে তোমরা ডিসলাইকও করতে পারো, সেটা তোমাদের অপশান রয়েছে। এবং তোমরা সকলে শেয়ার কিন্তু সকলে করবে। এবং তোমাদের বলে রাখি, আমাদের চ্যানেলে তোমরা সম্প্রতি একটা নতুন অপশান দেখতে পাবে, যেটা হচ্ছে কমেন্ট সেকশানে ঠিক সেকেন্ড যে পজিশনটা রয়েছে, অর্থাৎ একটু ডান দিকে সরালে তোমরা দেখতে পাবে সুইপ করে, যেটা হচ্ছে কি হাইপ হাইপ বলে একটা অপশান রয়েছে। আমাদের যে স্টার বলে একটা অপশান দেখতেই পাচ্ছ তোমরা এখানে। জিনিসটা কি সেটা সম্পর্কে আমিও জানি না, বাট এটা যদি তোমরা হাইপ করে দাও সকলে একটা করে, তাহলে নিশ্চয়ই কিছু তো একটা হবে। যে ঠিক আছে, কি হবে সেটা ঠিক আমিও জানি না, বাট সকলে একটা লাইক করে দেবে। এবং সকলে কিন্তু একটা করে হাইপ বলে একটা বটন রয়েছে, সেটা সকলে করে দেবে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা কিন্তু সেটা সকলে করে দেবে। প্রতিটা ভিডিওতেই তোমরা কিন্তু এই অপশানটা পেয়ে যাবে। তো চলো আমরা আজকে দেখে নিই যে আমাদের ব্রিক্সের সম্মেলন সম্পর্কে। তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, যুক্ত হয়ে যাবে, কারণ সেখানে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথম সবার আগে তোমরা পেয়ে যাবে। এবং ইম্পর্টেন্ট পিডিএফও তোমরা কিন্তু ওখানে পেয়ে যাবে। ব্রিক্স যেটা রয়েছে আমাদের, ব্রিক্স কি? ব্রিক্স হলো বি দিয়ে ব্রাজিল, আর দিয়ে রাশিয়া, আই দিয়ে ইন্ডিয়া, সি দিয়ে চায়না, এবং এস দিয়ে হচ্ছে সাউথ আফ্রিকা। প্রাথমিকভাবে এটা কিন্তু আমাদের ছিল কি ব্রিক, বাট পরবর্তীতে 2010-এর দিকে সাউথ আফ্রিকা কিন্তু যুক্ত হয় এই ব্রিকের সাথে, এবং এটা কমপ্লিটলি ব্রিক্স কান্ট্রি রূপে আত্মপ্রকাশ করে থাকে। এবার আমরা দেখে নেব ব্রিক্স এর সম্পর্কে। এটি হলো বিশ্বের উদীয়মান যে আমাদের অর্থনীতির একটি গোষ্ঠী, এবং ভারত এর প্রতিষ্ঠাতা সদস্য। অবশ্যই কিন্তু ভারত কিন্তু এর সদস্য রয়েছে, যেটা আমরা দেখতেও পাচ্ছি। ভারত ব্রিক্সকে বৈশ্বিক যে ভারসাম্য, বৈচিত্র্য এবং বহুত্বের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম বলে মনে করে। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা গোষ্ঠীর যে সমস্ত সংক্ষিপ্ত যে রূপ, তারই যে সংক্ষিপ্ত রূপ, সেটাই হচ্ছে ব্রিক্স এক কথায়। 2001 সালে ব্রিটিশ অর্থনীতিবিদ জিম ও নীল ব্রাজিল, রাশিয়া, ভারত অর্থাৎ ইন্ডিয়া এবং চীন, এই চারটি উদীয়মান যে অর্থনীতির দেশকে বোঝাতে তারা কিন্তু বিআরআইসি এই শব্দটি ব্যবহার করেছিলেন। কিন্তু পরবর্তীতে এটা কিন্তু 2001-এ, কিন্তু পরবর্তী 2006 সালে বিআরআইসি ব্রিক পররাষ্ট্রদের প্রথম যে বৈঠক, এই যে গ্রুপটি গঠন করা হয়েছিল 2006-তে। কি করা হচ্ছে 2001-এ, কিন্তু এটা এই বিআরআইসি এই যে শব্দটা কিন্তু ব্যবহার করা হয়েছিল কার মাধ্যমে? অর্থনীতিবিদ জিম এবং নীলের মাধ্যমে। কিন্তু সাল 2006-তে কিন্তু এই বিআরআইসি এটা কিন্তু এই গ্রুপটা কিন্তু গঠন করা হচ্ছে অফিসিয়ালভাবে। এবং এই যে ব্রিক্স যে সদস্য দেশ, তারা কি কি রয়েছে? বর্তমানে কিন্তু টোটাল ব্রিক্সের সদস্য দেশ রয়েছে 10টি কান্ট্রি। কোন কোন দেশ রয়েছে? ব্রাজিল, রাশিয়া, আমাদের ভারত রয়েছে, ইন্ডিয়া, চায়না রয়েছে, দক্ষিণ আফ্রিকা। এই পাঁচজন তো মেন কান্ট্রি, যাদের নিয়েই কিন্তু তৈরি হচ্ছে বিআরআইসিএস ব্রিক্স। এবং এর সাথে কিন্তু যোগ দিয়েছে পরবর্তীতে যারা হচ্ছে ইরান, মিশর, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া। তো এই টোটালটা কমপ্লিট নিয়ে আমাদের 10-10টা দেশের একটা সমূহ, যেটাকে আমরা বর্তমানে ব্রিক্স কান্ট্রি রূপে বলে থাকি। এবার আমরা দেখে নেব ব্রিক্স
2009 সালে ব্রিক নামে এটা কিন্তু শুরু হয়েছিল। এর প্রতিষ্ঠা সদস্য ছিলেন কে? ব্রাজিল, রাশিয়া, আমাদের ইন্ডিয়া এবং চায়না। 2010 সালে এই যে দক্ষিণ আফ্রিকা পূর্ণ সদস্য হিসাবে এই গ্রুপে কিন্তু যোগদান করেছিল। কত সাল? 2010-এ সাউথ আফ্রিকা যোগদান করছে। এরপর এই গ্রুপটির নাম পরিবর্তন করে রাখা হচ্ছে BRICS, ব্রিক্স। এস এখানে কিন্তু সাউথ আফ্রিকাকে প্রতিনিধিত্ব করে, সেটা আমরা দেখতেই পাচ্ছি সাল 2010-এর পর থেকে। এরপর আমরা দেখব যে সম্প্রসারিত যে সদস্য পদ রয়েছে সেগুলো কি। 2024 এবং সাল 2025 সালে আরও দেশ সম্পূর্ণ সদস্য হিসাবে ব্রিক্সে যোগ দিচ্ছে বা দিতে চাইছে। এই নতুন সদস্যদের যোগদানের ফলে এই গোষ্ঠীর যে আনুষ্ঠানিকভাবে ব্রিক্স প্লাস রাখা হয়েছে, অর্থাৎ প্রথমত আমরা দেখলাম BRIC ছিল 2010-এ, সেটা আবার দক্ষিণ আফ্রিকা যোগদান করলো, সেটা আবার ব্রিক্স রূপে আত্মপ্রকাশ করলো। কিন্তু এইভাবে যদি পরপর একটা একটা কান্ট্রি যদি যোগদান করতে থাকে তাহলে তো এর নামটাও কিন্তু বড় হতে থাকবে, তাই না? তো সেটার জন্য সেটার নাম কোনো পরিবর্তন না করে সেটাকে কিন্তু পরবর্তীতে যে সমস্ত দেশ তারা যোগদান করবে তাদেরকে নিয়ে যে গঠন করা হবে যে সংগঠন, তার নাম হবে কি? BRICS, অর্থাৎ ব্রিক্স প্লাস। এটাই হলো ব্রিক্স প্লাস। ঠিক আছে, চলো এবার দেখে নিই। বর্তমানে কিন্তু 10টা কান্ট্রি রয়েছে। ব্রিক্সের সকল সদস্য দেশ 2023 সালের দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে 15তম ব্রিক্সের শীর্ষ সম্মেলন ব্রিক্স 6টি দেশকে আমন্ত্রণ জানিয়েছিল তাদের পূর্ণ সদস্যপদ 1 জানুয়ারি 2024 থেকে কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু আর্জেন্টিনা কিন্তু এখানে পরবর্তীতে যোগ দেয়নি। যোগ দিয়েছিল কে? ইরান, মিশর, ইথিওপিয়া, সংযুক্ত আরব আমিরাত দিয়েছিল, সৌদি আরব দিয়েছিল। সৌদি আরব কিন্তু এখনো পর্যন্ত আন্ডার প্রসেসিংয়ে আছে। ঠিক আছে, এর না তো অ্যাকসেপ্ট করা হয়েছে না তো রিজেক্ট করা হয়েছে সদস্যপদ। ইন্দোনেশিয়া সাল 2025 সালের জানুয়ারি 2025-এর যে 10তম সদস্য কিন্তু হয়েছে। ইন্দোনেশিয়া এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে এই সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো। যদি তোমাদের ইনফরমেশন ভালো লাগে সকলে একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে, এবং তোমরা কিন্তু কমেন্ট সেকশনের পাশে যে একটা নতুন বটন যেটা হাইপ, সকলে একটা করে দেবে। এখানে রয়েছে আমাদের যে ব্রিক্স শীর্ষ সম্মেলন এবং নতুন যে উন্নয়ন ব্যাংক, যেটাকে আমরা বলছি নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। ব্রিক্সেরই কিন্তু একটা পার্ট যার নাম হচ্ছে ব্রিক্সেরই ব্যাংক, যার নাম নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এবার আমরা দেখব BRICS অনুসারে সম্মেলনের সভাপতিত্ব প্রতি বছর এই যে সদস্য দেশেদের মধ্যে কিন্তু এটা কিন্তু আবর্তিত হয়। অর্থাৎ প্রথমে দেখা গেল রাশিয়া করছে, ব্রাজিল করছে, রাশিয়া করছে, ইন্ডিয়া করছে, চাইনা করছে, সাউথ আফ্রিকা করছে, এইভাবেই কিন্তু পর্যায়ক্রমে এরাই কিন্তু প্রতিনিধিত্ব করে থাকে। ঠিক আছে, এখানে কিন্তু 2014 সালে ফোর্টালেজা ব্রাজিলে অনুষ্ঠিত যে ষষ্ঠ যে ব্রিক্সের সম্মেলনে নেতারা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, যেটা কিন্তু NDB, এটা কোথায় প্রতিষ্ঠা হয়? সাংহাই, চায়নাতে প্রতিষ্ঠার জন্য একটা চুক্তি স্বাক্ষর করেছে। কত সালে? 2014 সালে ব্রিক্সের ষষ্ঠতম যে শীর্ষ সম্মেলনে। কোথায় সেটা? সেটা ব্রাজিলের ফোর্টালেজাতে। আর এই যে ব্যাংকটা প্রতিষ্ঠা করবে এটা কোথায়? যেটা কিন্তু সাংহাই, চায়নাতে কিন্তু এটা করবে। কিন্তু এখানে কিন্তু পরবর্তীতে আমরা দেখছি নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের যে প্রথম সভাপতি, তার নাম হচ্ছে ভারতের শ্রী KV কামাত। পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। এই যে সাংহাইতে অবস্থান করছে আমাদের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, যেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে, এবং এই ডেভেলপমেন্ট ব্যাংকের প্রথম সভাপতি ছিলেন আমাদের ভারত থেকে, যার নাম শ্রী KV কামাত। 2010 সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকাকে ব্রিক-এ যোগদান করার আমন্ত্রণ জানানো হয়। পরবর্তীতে তো এটা ব্রিক্স নামটা গ্রহণ করা হয়, এটা আমরা আগেও দেখেছি। সাল 2012 ভারত প্রথমবারের জন্য ব্রিক্সের সভাপতিত্ব করেছিল। এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, ভারত কত সালে সভাপতিত্ব করছে, এখনো পর্যন্ত ভারত কতবার করেছে, এবং ভবিষ্যতে ভারত কবে করবে। এই সমস্ত এক্সাম আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে এক্সামের জন্য। তো আমরা দেখলাম ভারত কিন্তু প্রথমবারের জন্য সাল 2012-তে ব্রিক্সের সভাপতিত্ব করেছিলেন, এবং সদর দপ্তর কোথায় অবস্থান করছে? যেটা কিন্তু সাংহাই, চায়নাতে কিন্তু এর সদর দপ্তর অবস্থান করছে। এর পরবর্তী আমরা দেখব এই যে আমাদের 2025-এর ব্রিক্সের যে শীর্ষ সম্মেলন, এই সম্পর্কে। ব্রিক্সের শীর্ষ সম্মেলন 2025-এ ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে আয়োজিত হতে চলেছে, যেটা 6 থেকে 7 জুলাই 2025 তারিখে এটা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তো আমরা সেটা জানি, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু উপস্থিত রয়েছে অলরেডি। ঠিক আছে, আচ্ছা, সভাপতিত্ব কে করছে? এই যে আমাদের রয়েছে ব্রিক্স, যেটা কিন্তু 2025-এর ব্রিক্স সামিট, যেটা হচ্ছে আমাদের কোথায়? অবশ্যই ব্রাজিলের রিও ডি জেনিরোতে।
সভাপতিত্ব করছে কে? ব্রাজিলের রাষ্ট্রপতি। অবশ্যই নামটা কিন্তু জিজ্ঞাসা করা হতে পারে আমাদের এক্সামে, ব্রাজিলের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? তার কারণ তিনি কিন্তু এই ব্রিক্সের শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করছেন। তার নাম হচ্ছেন রাষ্ট্রপতি লুল্লা দা সিলভা। লুল্লা দা সিলভা তিনি কিন্তু বর্তমানে রয়েছেন এই ব্রিক্সে, তিনি সভাপতিত্ব করছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। এই যে সংস্করণটা কততম সংস্করণ, যে এডিশনটা রয়েছে এটা 2025-এর 17তম সংস্করণ, 17তম এডিশন। এবার আমাদের দেখতে হবে এই যে সম্মেলন রয়েছে এর থিম কি রয়েছে। এখানে রয়েছে আরও অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই উন্নয়নের জন্য বিশ্বব্যাপী দক্ষিণ সহযোগিতা জোরদার করা, অর্থাৎ স্ট্রেংথিং যে গ্লোবাল আমাদের সাউথ কোঅপারেশন ফর দ্য মোর ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেইনেবল যে গভর্নমেন্টস যে আমাদের বডি রয়েছে এগুলোকে আরও জোরদার করা, বিশ্বব্যাপী তাদেরকে এই যে দক্ষিণ আমাদের যে দেশগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আরও জোরদার করা, তাদের টেকসই উন্নয়নের সাথে সাথে তাদের অন্তর্ভুক্তিমূলক। এখানে আমরা দেখে নেব যে ব্রিক্সের সম্মেলন 2025-এ টোটাল যে সমস্ত দেশগুলো রয়েছে তাদের সঙ্গে আমরা একটু পরিচয় করে নিই। কি কি দেশ রয়েছে? ফার্স্টে আমরা দেখলাম যে ব্রাজিল রয়েছে, রাশিয়া রয়েছে, ইন্ডিয়া রয়েছে, চায়না, সাউথ আফ্রিকা। কিন্তু সাল 2024-25-এ এখানে যোগদানকারী যে সমস্ত দেশ রয়েছে তাদের মধ্যে মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং অনেকে কিন্তু এর অংশীদার দেশ হিসাবে কিন্তু উপস্থিত ছিল। ঠিক আছে, কত সালে? 2025 সালে। ভারতের পক্ষ থেকে কে অংশগ্রহণ করেছেন? অলরেডি আমি বলে দিয়েছি, যেটা কিন্তু ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু উপস্থিত রয়েছেন আমাদের ভারতের পক্ষ থেকে। চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এবং ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান এই সম্মেলনে উপস্থিত ছিলেন না। তো কারা কারা ছিলেন না? চীনের শি জিনপিং ছিলেন না এবং ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান তিনি কিন্তু ছিলেন না। চীনের প্রতিনিধিত্ব কে করেছেন? তাহলে চীনের যে প্রধানমন্ত্রী রয়েছেন লি কেকিয়াং তিনি কিন্তু এখানে উপস্থিত ছিলেন এবং রাশিয়ার প্রতিনিধিত্ব করেছেন কে? রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী, অর্থাৎ তার নাম হচ্ছে সের্গেই ল্যাভরভ। অবশ্যই কিন্তু এখানে চীনের প্রধানমন্ত্রীর নাম আমাদের এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হতে পারে, যেহেতু তিনি এই সভাপতিত্ব করেছেন আমাদের এই 2025-এ ব্রিক্স সম্মেলনে, অর্থাৎ সেই দেশকে প্রতিনিধিত্ব করেছেন, চীন দেশকে। তো এখানে কিন্তু আমরা পরবর্তী দেখতে পাচ্ছি ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানার কারণে যে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তিনি কিন্তু অংশগ্রহণ করেছেন। তো আমরা জানি যে ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ এবং তার কারণেই কিন্তু এখানে ভ্লাদিমির পুতিন তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এখানে যোগদান করেন এবং ইউক্রেনের বর্তমান যে প্রাইম মিনিস্টার ছিলেন তার নাম কি? আমরা সকলেই কিন্তু তার নাম জানি। ঠিক আছে, তোমরা যদি জানো তাহলে কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দেবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক যে সংস্থা, বহিরাগত অংশীদারিত্ব সম্পন্ন দেশ এবং অংশীদার দেশগুলো কে কে রয়েছে, এই সমস্ত এক্সামের জন্য কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ রয়েছে। পরে কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের বলে রাখি আমাদের সামনে কিন্তু এক্সাম রয়েছে এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেল এক্সাম। তার জন্য কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অবশ্যই কিন্তু পড়ে যেতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন আমরা ডাইরেক্ট কিন্তু কমন পেয়ে যাবো। তো এখানে যেটা রয়েছে 2020-21 লাস্ট এক্সাম 133টা শিফটের 5000 প্লাস জিকে কোশ্চেন, এটা কিন্তু অবশ্যই সবাই করে যাবে, কারণ এখান থেকে কিন্তু 5000 প্লাস জিকে কোশ্চেন রয়েছে, একটা দুটো প্রশ্ন নয়। আর এগুলো সবই কিন্তু রেলেরই কোশ্চেন, রেলি কিন্তু প্রিভিয়াস ইয়ারে এই সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। সুতরাং এটা কিন্তু আমাদের একটা কমন এক্সাম হয়েছিল যে সিবিটি 1, যেটা কিন্তু আন্ডার গ্রাজুয়েট এবং গ্রাজুয়েটের সিবিটি 1টা কমন হয়েছিল। তো তার কারণে এই 5000 প্লাস কোশ্চেন তো করে যেতেই হবে এবং 2025-এর আমাদের সম্প্রতি গ্র্যাজুয়েট লেভেলে যেটা সেটাও কিন্তু আমাদের করে যেতে হবে। সেটা তোমরা কিছুদিনের মধ্যে পেয়ে যাবে বাংলা ভাষায় সাবজেক্ট ওয়াইজ। এবং এখানে যেটা রয়েছে সেটা কিন্তু তোমরা 99 টাকা দিয়ে পেয়ে যাবে এবং 99 টাকায় কিন্তু 5000 প্লাস জিকে, মানে একদম তোমাদের কিন্তু ভালো কিন্তু নাম্বার অফ কোশ্চেন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, একদম অল্প প্রাইসে। তো এই নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করবে, ডিসক্রিপশন বক্সে এই নাম্বার পেয়ে যাবে। আর এই নাম্বারেই তোমরা ডেমো পিডিএফ দেখতে পাবে। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের সামনে যে এনটিপিসি রয়েছে বা আমাদের এসএসসির এক্সামগুলো রয়েছে সেগুলোতেও তো গুরুত্বপূর্ণ রয়েছে। 2025-এ কিন্তু আমাদের অবশ্যই পড়তে হবে, কারণ আমরা গ্র্যাজুয়েট লেভেলে দেখেছি যে 2025-এ প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের জিজ্ঞাসা করা হয়েছে। অলরেডি আমরা কিন্তু এখান থেকে কমনও দিয়েছি। সুতরাং তোমরা কি করবে, আন্ডার গ্র্যাজুয়েট যারা রয়েছে তারা কিন্তু জুন মাস পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পড়ে যাবে এবং 24-এরটাও তোমাদের দেখতে হবে। আর এখানে যেটা রয়েছে জানুয়ারি থেকে মে পর্যন্ত বর্তমান আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, সেটা তোমরা প্রতি মাসে ₹20 অর্থাৎ 20 টাকা পার মান্থ তোমরা কিন্তু পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্স 2025, যেখানে কিন্তু নাম্বার অফ কোশ্চেন রয়েছে 450-র কাছাকাছি। পেজ সংখ্যা তোমরা 20টা পেজের মধ্যে পেয়ে যাবে এবং এখানে কিন্তু যে কোশ্চেনগুলো রয়েছে একদম তোমাদের প্রিলিমস থেকে শুরু করে মেন্স লেভেল পর্যন্ত একদম কমপ্লিট করা রয়েছে। আর এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, প্রশ্ন দেখেও বুঝতে পারছো যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পরিদর্শনকারী প্রথম ভারতীয় কে হবেন। আমাদের তিনি রয়েছেন শুভাংশু শুক্লা, তিনি কিন্তু বর্তমানে কিন্তু এখনো মহাকাশ স্টেশনেই রয়েছেন। ঠিক আছে, এছাড়া এই সমস্ত প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, যেমন আমাদের দাদা সাহেব ফালকে যেটা কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে,
এছাড়া আমাদের এক্সাম 4 মিশন সম্পর্কে আমাদের সবকিছু দেওয়া রয়েছে, অলোক যোশী সম্পর্কে দেওয়া রয়েছে, এখানে সমস্ত কিছু কিন্তু এখানে কিন্তু দেওয়া রয়েছে, যেগুলো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট টপিক, যে সমস্ত ফেস্টিভ্যালস আমাদের সম্প্রতি পালিত হয়েছে সব কিছু এখানে দেওয়া রয়েছে কারেন্টের টপিকে। সুতরাং এটা কিন্তু তোমরা পেয়ে যাবে 2025-এর ₹20 পার মান্থে। এছাড়া 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের পড়তে হবে, তো 2024-এরটা তোমরা এইভাবে পড়বে, যেটা হচ্ছে 2024-এ 50টা পেজের যে এই জিস্ট রয়েছে, যেটা আমরা দিচ্ছি একদম মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে। এখানে 50টা মতো পেজ সংখ্যা রয়েছে, এবং কোশ্চেনের যদি কথা বলি, মোটামুটি 700 কাছাকাছি 700-800 কোশ্চেন পেয়ে যাবে 2024-এর একদম বাছাই করা টপ লেভেলের কোশ্চেন, যেগুলো আমাদের এক্সামের ডায়েট কিন্তু এখান থেকে চলে আসবে। সুতরাং এখানে কিন্তু বেশি পড়ে লাভ নেই, 2024 যেহেতু অনেকটা পুরনো আছে, তার জন্য তোমরা এই জিস্টটা পড়ে যাবে, এবং যদি টাইম থাকে তার সাথে সাথে তোমরা এই 1200 প্লাস কোশ্চেনও পাবে 2024-এ, যেটা প্রতি মাসের মান্থলি আমাদের কিন্তু এখানে 100 কোশ্চেন রয়েছে। সুতরাং 12 মাসের 1200 কোশ্চেন, এবং তার সাথে পাচ্ছ এই জিস্টটা, যেটা টোটাল কিন্তু 2024-এর কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স 80 টাকার মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে। এছাড়া যাদের প্রয়োজন রয়েছে সামনে বায়োলজির, যাদের এক্সাম রয়েছে আরআরবি গ্রুপ সি, অর্থাৎ গ্রুপ সি, গ্রুপ ডি যেটা রয়েছে, লেভেল 1 যেটাকে বলা হয়, সেই এক্সাম। এছাড়া আমাদের এলপি রয়েছে, জেই বা যে সমস্ত আমাদের এক্সামে মোটামুটি সায়েন্সের লেভেল থেকে ভালো কোশ্চেন আসে, বা সায়েন্সের জন্য আলাদা করে পোর্শন আছে, তাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে বায়োলজি কোশ্চেন পেপার, যেটা কিন্তু লাস্ট 10 ইয়ার্সের আমাদের রেলওয়েতে আসা গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো কিন্তু এখানে রয়েছে, সাবজেক্ট ওয়াইজ কিন্তু এখানে রয়েছে। যেমন তোমরা দেখতে পাচ্ছ চ্যাপ্টার ওয়াইজ সুন্দরভাবে 1250 প্লাস কোশ্চেন কিন্তু এখানে রয়েছে, যেগুলো রেলওয়েতে আসা কোশ্চেন। এই টোটালটা কিন্তু 70টা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে, যেটা তোমরা 60 টাকার মধ্যে পেয়ে যাবে। সকলে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে, এবং এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে যে কোনো পিডিএফ এর জন্য। এখানে বায়োলজির যে পিডিএফ তো তোমরা দেখলেই, এছাড়া আরপিএফ এসআই 2024-এর যে কোয়েশ্চেন পেপারগুলো রয়েছিল, সেগুলো কিন্তু সাবজেক্ট ওয়াইজ তোমরা পেয়ে যাবে ₹35-এ। এছাড়া আমাদের এসএসসি জিডি 2026 যারা টার্গেট করছো, তারা কিন্তু 2024-এরটাকে কমপ্লিট করে নাও, তারপর 2025-এরটা করবে, সেটাও তোমরা আমাদের থেকে পেয়ে যাবে। এবং এনটিপিসির জন্য প্রথম 3টে তো গুরুত্বপূর্ণ রয়েছে, অবশ্যই সেটা তোমরা দেখে নেবে। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার এবং 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স, এই টোটালটা কিন্তু কমপ্লিট করে যাবে 2025-এর আমাদের যারা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম দেবে এনটিপিসি। তো চলো এবার আমরা ফিরে আসি আমাদের ব্রিক্সের যে সম্মেলনের প্রথমে আমাদের পয়েন্ট গিয়েছিল এখানে, আন্তর্জাতিক যে সংস্থা যারা বহিরাগত অংশীদারিত্ব সম্পন্ন দেশ বা অংশীদারি দেশ। প্রথমে আমরা দেখতে পাচ্ছি অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি জোয়াও লরেঙ্কো, তিনি কিন্তু এখানে রয়েছেন। বেলারুসের ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম রাইজেনকভ। এছাড়া কলম্বিয়ার রাষ্ট্রদূত, যার নাম হচ্ছে গুইলার্মো রিভেরা। এছাড়া রয়েছে কাজাকস্তানের যে পররাষ্ট্রমন্ত্রী, যার নাম মুরাত নেটলিউ। কেনিয়া যিনি রয়েছেন ব্রাজিলে নিযুক্ত রয়েছেন, তিনি বর্তমানে কেনিয়ার রাষ্ট্রদূত, যার নাম অ্যান্ড্রু কারানজা। এছাড়া মালয়েশিয়া থেকে রয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, যার নাম আনবর ইব্রাহিম। মেক্সিকো থেকে রয়েছেন, যিনি প্রতিনিধিত্ব করছেন মেক্সিকো, পররাষ্ট্র সচিব, যার নাম জুয়ান রেমন দে লা ফুয়েন্তে। নাইজেরিয়া থেকে রয়েছেন চেয়ারম্যান বোলা টিবিনুবু। এছাড়া রয়েছেন প্যালেস্টাইন থেকে ব্রাজিলের যে ফিলিস্তাইনের রাষ্ট্রদূত, যার নাম ইব্রাহিম আল জাবেন। থাইল্যান্ড থেকে রয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয় থেকে, যার নাম জিরাপার্ন সিন্ধুপ্রায়। এছাড়া জাতিসংঘ থেকে রয়েছেন মহাসচিব অ্যান্টনিও গুটারেস। আমরা সকলেই জানি ইউনাইটেড নেশনসের বর্তমান মহাসচিব রয়েছেন, যার নাম অ্যান্টনিও গুটারেস। পরবর্তী রয়েছেন উজবেকিস্তান থেকে সেনেটের প্রথম যে ডেপুটি চেয়ারম্যান, যার নাম সোদিক সাফেভ। এছাড়া রয়েছেন ভিয়েতনামের প্রধানমন্ত্রী, যার নাম ফাম মিন চিন। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে মহাপরিচালক, অবশ্যই গুরুত্বপূর্ণ, যার নাম রয়েছে টেড্রোস আধানাম গ্যাব্রিয়েসাস। অবশ্যই তিনি কিন্তু রয়েছেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মহাপরিচালক বর্তমানে। ঠিক আছে, এই নামগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হবে। এরপর আমরা যেটা দেখব 2025 সালের যে ব্রিক্সের শীর্ষ সম্মেলনের মূল বিষয়গুলি কি রয়েছে। এখানে যে আমাদের আলোচনার যে টপিক, যেটা হচ্ছে ব্রিক্স সম্মেলন, যেটা 2025 সালের ব্রাজিলের রিও ডি জেনেরো শহরে কিন্তু 17তম ব্রিক্সের শীর্ষ সম্মেলনের যে সদস্য দেশগুলি 31 পৃষ্ঠা এবং এখানে 126 দফায় একটি যৌথ ঘোষণাপত্র জারি করেছে। ঠিক আছে, এটা 2025-এর কথা বলছি, যেটা বর্তমানে চলছে। এতে কি রয়েছে, এতে পেহেলগাঁও যে সন্ত্রাসী হামলা এবং ইরান ইসরায়েলি যে হামলার নিন্দা এখানে কিন্তু জানানো হয়েছে এই সম্মেলনের মাধ্যমে, এই পৃষ্ঠা নাম্বার এবং এই দফার মাধ্যমে কিন্তু ঘোষণাপত্রে জানানো হয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি এআই এবং স্বাস্থ্যের ওপর যে জোর, অর্থাৎ নেতারা যে কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং স্বাস্থ্যের মতো যে বিষয়গুলি নিয়ে কথা বলেছেন। এছাড়া রয়েছে যে টপিক, যেটা হচ্ছে মানে এখানকার যে আলোচনার টপিক, সেগুলো নিয়ে কথা বলছি আমরা। বিশ্বব্যাপী শাসন সংস্কার,
যেখানে রয়েছে ব্রিক্স নেতারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, আমরা জানি যে জাতিসংঘের একটা অংশ রয়েছে ইউনাইটেড নেশনসের সিকিউরিটি কাউন্সিল। এই সিকিউরিটি কাউন্সিলে কিন্তু 5টা পার্মানেন্ট মেম্বার থাকে, আমরা সেটাও জানি, তাই না? তো এই যে নিরাপত্তা পরিষদ রয়েছে, এছাড়া রয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড রয়েছে, তারপর রয়েছে বিশ্ব ব্যাংক অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক রয়েছে, যাদের দুজনারই হেডকোয়ার্টার অবস্থান করছে কোথায়? ওয়াশিংটন ডিসি, ইউএসএতে, তাই না? এছাড়া রয়েছে কি বিশ্ব বাণিজ্য সংস্থা, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এর হেডকোয়ার্টার কোথায় অবস্থান করে? যেটা হচ্ছে আমাদের সুইজারল্যান্ডের জেনিভাতে। এর মতো যে বিশ্বব্যাপী যে শাসনের প্রতিষ্ঠানগুলি যে গুরুত্বপূর্ণ সংস্কার আহ্বান তিনি কিন্তু জানিয়েছেন এই ব্রিক্স কান্ট্রিগুলি, ঠিক আছে? এছাড়া আর কি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল? যেমন বিশ্বব্যাপী দক্ষিণের যে গুরুত্ব কি রয়েছে, ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক উত্তেজনা, কোন দিকে বলেছে? দক্ষিণের দিকে। অর্থনৈতিক মন্দা, প্রযুক্তিগত পরিবর্তনের মধ্যে বিশ্বব্যাপী দক্ষিণকে ইতিবাচক যে পরিবর্তনের চালিকা শক্তি হিসাবে তুলে ধরা হয়েছে। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ যে বিশ্বব্যাপী যে সংস্কারগুলো রয়েছে, যেগুলো আমাদের কমতিগুলো রয়েছে বা যেগুলো কিন্তু আমাদের আরও আগামী দিনে যেগুলো নিয়ে আমাদের ইতিবাচক প্রভাব তুলে ধরার চেষ্টা করেছেন, এই সমস্ত বিষয় সম্পর্কে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে এই ব্রিক্সের শীর্ষ সম্মেলন 2025-এর মাধ্যমে। এছাড়া আমাদের ব্রিক্স শীর্ষ সম্মেলন 2024টা কি ছিল? 24-এ যেটা ছিল সেটা কিন্তু 16তম সংস্করণ, আর 2025-এ যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের 17তম এডিশন। তো 2024 সালের যে ব্রিক্সের শীর্ষ সম্মেলন, যেটা কিন্তু রাশিয়ায় আয়োজন করা হয়েছিল। রাশিয়ার কোথায়? রাশিয়ার কাজান, ঠিক আছে? শীর্ষ সম্মেলনটি রাশিয়ার কাজান শহরে 22 থেকে 24 অক্টোবর 2024 সালে এটা কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। কোথায় হয়েছিল? রাশিয়ার কাজানে, যেটা কিন্তু 16তম সংস্করণ ছিল। ভারতের পক্ষ থেকে কে অংশগ্রহণ করেছিলেন? অবশ্যই ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি কিন্তু 2024-এ 16তম ব্রিক্সের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন ভারতের থেকে। তো এই পর্যন্ত আমাদের থিওরি পার্ট কমপ্লিট হয়ে গেল একদম ব্রিক্স থেকে। এর বাইরে কোনো কিছু আমাদের পড়ার কিন্তু কোনো রকম প্রয়োজন নেই, সেটা এসএসসির সিজিএল এর মতো এক্সাম হোক, আরআরবি এনটিপিসির গ্র্যাজুয়েট লেভেলের মতো এক্সাম হোক, বা আমাদের স্টেট গভর্নমেন্টের কোনো সিভিল সার্ভেন্টের যে কোনো এক্সামের জন্য কিন্তু এর বাইরে কিন্তু আমাদের আর কোনো প্রয়োজন নেই। এবার আমরা দেখব যে আমাদের কমপ্লিট হয়ে যাবে এরপর যদি আমরা এই এমসিকিউ পার্টটা কমপ্লিট করে নিই। তো চলো এবার আমরা এমসিকিউ পার্টটা কমপ্লিট করি, তাই না? তো যারা যারা এখনো পর্যন্ত লাইক করোনি, একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে, এবং হাইপ বলে যে অপশনটা আছে সকলে কিন্তু একটা করে দিও, ঠিক আছে? এটা নতুন সিস্টেম এসছে, দেখা যাক কি হয় ওটার মাধ্যমে। আমি নিজেও জানি না এখনো। আর টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। চলো ফার্স্ট আমাদের কোশ্চেন রয়েছে, ব্রিক্স শীর্ষ সম্মেলন 2025 কোন দেশ আয়োজন করেছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্রাজিল। ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে 2025-এর 17তম এডিশনের যে ব্রিক্স সামিট সেটা কিন্তু হোস্ট করা হয়েছে। পরে কোশ্চেন, 2025 সালের ব্রিক্স শীর্ষ সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব কে করেছিলেন? অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের প্রধানমন্ত্রী। ইতিমধ্যে তিনি তিনি রয়েছেন আমাদের এই সম্মেলনে, ভারতের হয়ে তিনি কিন্তু প্রতিনিধিত্ব করছেন। পরের কোশ্চেন, 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলন 2026 কোন দেশ আয়োজন করবে? এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তার কারণ হচ্ছে এটা আমাদের সমস্ত এক্সামে, আমাদের মানে রাজ্যের এক্সামও কিন্তু আমরা এই প্রশ্নটা কিন্তু দেখতে পাবো আগামী দিনে, ঠিক আছে? এটা আমি এখন বলে রাখলাম। 18তম যে ব্রিক্সের শীর্ষ সম্মেলন যেটা 2026-এ হবে, যেটা কিন্তু আমাদের ভারত, আমাদের ইন্ডিয়া কিন্তু এখানে প্রতিনিধিত্ব করবে, ঠিক আছে? এবং ভারতের আগে কিন্তু প্রতিনিধিত্ব করেছে অলরেডি 3বার। কোন কোন সাল? 2012 সালে প্রতিনিধিত্ব করেছে প্রথমবার, 2016-তে এবং সাল 2021-এ। নেক্সট আবার আমাদের করবে 2026-এ। ইন্ডিয়া হোস্ট করতে যাচ্ছে ব্রিক্সের সম্মেলন। পরের কোশ্চেন, 2025 সালের জানুয়ারিতে কোন দেশ আনুষ্ঠানিকভাবে ব্রিক্সের 10ম পূর্ণ সদস্য হয়ে উঠেছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া কিন্তু ব্রিক্সের 10ম যে সদস্য পদ তিনি কিন্তু গ্রহণ করেছেন। সুতরাং ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির নাম বা প্রধানমন্ত্রীর নাম আমাদের কিন্তু আমাদের এক্সামে কিন্তু আসবে। তোমরা সকলে কমেন্ট সেকশনের মাধ্যমে সেটা জানিয়ে দেবে। বর্তমান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার দুটো নামই তোমরা জানিয়ে দেবে, এবং কে বর্তমানে প্রতিনিধিত্ব করছে সেটাও জানাবে, তার নামটাই বলবে তোমরা। বর্তমানে ব্রিক্সের কতগুলি সদস্য দেশ রয়েছে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের 10টি কিন্তু সদস্য দেশ রয়েছে, যার 10তম সদস্য রয়েছে ইন্দোনেশিয়া। পরে কোশ্চেন, 2025 সালের জানুয়ারিতে কোন দেশ নবম ব্রিক্স অংশীদারি হয়েছে? অর্থাৎ ব্রিক্সের যে 9তম দেশ যোগদান করেছে তার নাম কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে নাইজেরিয়া। পরে কোশ্চেন, 2025 সালের এপ্রিল মাসে 11তম ব্রিক্স পরিবেশ মন্ত্রীদের যে বৈঠক যেটা অনুষ্ঠিত হবে কোথায়? সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্রাজিলে কিন্তু অনুষ্ঠিত হবে 11তম ব্রিক্স পরিবেশ মন্ত্রীদের যে বৈঠক।
ঠিক আছে, ব্রাজিলিয়া। পরে কোশ্চেন, 2025 সালের এপ্রিলে 15তম যে ব্রিক্স কৃষি মন্ত্রীদের যে সভা সেটা কোথায় আয়োজিত হবে? সেটাও কিন্তু হবে ব্রাজিলের ব্রাসিলিয়াতে। আর আমাদের প্রধানমন্ত্রী অলরেডি তিনি তার ইউটিউব পোস্টে কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন তিনি কিন্তু ব্রাজিলিয়াতে পৌঁছেও গেছেন। ঠিক আছে, তো সেখানকার প্রধানমন্ত্রীর সাথে দেখাও করেছেন, সেখানকার ঐতিহ্যবাহী যে সমস্ত জিনিসগুলো সেগুলোও তিনি দেখছেন। পরে কোশ্চেন আমরা দেখছি, 2025 সালের মে মাসে যে 15তম ব্রিক্সের বাণিজ্য মন্ত্রীদের সভা এটা কোথায় অনুষ্ঠিত হবে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটাও ব্রাজিলের ব্রাসিলিয়া। পরে কোশ্চেন আছে, ব্রিক্স যুব পরিষদ উদ্যোক্তা যে কর্মী গোষ্ঠীর বৈঠকে কোন দেশ সভাপতিত্ব করবে? তো সঠিক অ্যান্সার কিন্তু এটা হবে, যেটা কিন্তু ব্রিক্সের যুব যে আমাদের পরিষদ উদ্যোক্তা কর্মীর যে বৈঠক, যেটা কিন্তু সভাপতিত্ব করবে আমাদের ভারত, আমাদের ইন্ডিয়া। পরের কোশ্চেন, ব্রিক্সের শীর্ষ সম্মেলন 2024 এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? যেটা কিন্তু হয়েছিল রাশিয়ার কাজানে, যেটা হয়েছিল আমাদের 16তম এডিশন, ফার্স্ট অপশন কাজান, রাশিয়া। পরের কোশ্চেন আছে, ব্রিক্সের গ্রুপ এটা কত সালে প্রতিষ্ঠিত হয়? তো আমরা জানি যে সাল 2006-তে কিন্তু ব্রিক্সের যে গ্রুপ সেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল প্রাথমিকভাবে, এবং 2009-তে কিন্তু এটা ব্রিক গ্রুপে ছিল, বাট 2010-এ সাউথ আফ্রিকা যোগদান করায় এখানে ব্রিক্স গ্রুপে এটা আত্মপ্রকাশ করে। বর্তমানে ব্রিক্সের সদস্য দেশ 10টি। পরের কোশ্চেন আছে, ব্রিক্সের সদর দপ্তর কোথায় অবস্থান করছে? সঠিক অ্যান্সার হবে কোথায়? ব্রিক্সের সদর দপ্তর অবস্থান করছে চায়না, সাংহাই। সাংহাই চায়নাতে অবস্থান করছে ব্রিক্সের হেডকোয়ার্টার। পরের কোশ্চেন আছে, ব্রিক্সের একটা ব্যাংক রয়েছে যার নাম নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, তাই না? তো এটারও কিন্তু হেডকোয়ার্টার অবস্থান করছে চায়নাতে। হেডকোয়ার্টার তো বলেই দিলাম, তাহলে তোমরা কি বলবে কবে প্রতিষ্ঠিত হয়েছিল এই নিউ ডেভেলপমেন্ট ব্যাংক? এটা তোমরা কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দেবে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন, প্রথম ব্রিক্সের শীর্ষ সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়েছে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে সাল 2009-তে। এই ব্রিক্সের শীর্ষ সম্মেলন প্রথম কিন্তু সাল 2009-তে এটা হয়েছিল। ঠিক আছে, প্রথমে কিন্তু এটা BRIC ছিল, বাট 2010-এ ব্রিক্স হয়েছে। ভারত কতবার ব্রিক্সের শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করেছে? ভারত এখনো পর্যন্ত 3বার। কোন কোন সাল? 2012, 2016, 2021 এবং নেক্সট আমাদের 2026 সালে ভারত হোস্ট করতে যাচ্ছে এই আমাদের ব্রিক্সের শীর্ষ সম্মেলন। পরে কোশ্চেন, কোন দেশটি ব্রিক্সের প্রথম দক্ষিণ পূর্ব এশীয় সদস্য হয়েছে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে দক্ষিণ পূর্ব এশীয় প্রথম যে সদস্য দেশ, যার নাম ইন্দোনেশিয়া। এই ইন্দোনেশিয়াই হচ্ছে ব্রিক্সের 10ম কান্ট্রি। পরের কোশ্চেন, পরে এখনো কোশ্চেন নেই। এই পর্যন্ত আমাদের গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো ছিল এটা আমাদের একদম কমপ্লিট টপিক হয়ে গেল। এর বাইরে না তো কোনো কোশ্চেন আমাদের এক্সামে জিজ্ঞাসা করা হবে, না কোনো এক্সামে আমাদের আসবে। ঠিক আছে, তো কমপ্লিট টপিক যদি তোমাদের ভালো লাগে সকলে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং পরবর্তী যদি কোনো টপিক তোমাদের প্রয়োজন হয় সেটা তোমরা কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দেবে। এবং আমরা কিন্তু অলরেডি হিস্ট্রি থেকে কি কি কমপ্লিট করেছি একদম কমপ্লিট টপিক হিসাবে, একটা হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, যেটা হচ্ছে সিন্ধু বা হরপ্পা সভ্যতা সম্পর্কিত কোশ্চেন, যেটা আমাদের অ্যানসিয়েন্ট হিস্ট্রি থেকে। এছাড়া করেছি আমাদের মধ্য ভারতের ইতিহাস থেকে দিল্লি সুলতান, যেখানে একদম কমপ্লিট করেছি দিল্লি সুলতানকে। না তো এর বাইরে কোনো কোশ্চেন আসবে, না তোমাদের পড়ার কোনো প্রয়োজন আছে। এবং পরবর্তী কোনো টপিক যদি প্রয়োজন হয় তোমরা কিন্তু সেটা সকলে জানিয়ে দেবে। দিল্লি সুলতান কিন্তু 52 মিনিটের একটা ক্লাস ছিল, একদম কমপ্লিট ক্লাস, এটা কিন্তু সকলে দেখে যাবে। কারণ প্রতিটা এক্সামে স্টেট গভর্নমেন্ট থেকে শুরু করে সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত এক্সামে কিন্তু এখান থেকে আমরা কোশ্চেন দেখতে পাই। ঠিক আছে, পরে যদি কোনো প্রয়োজন হয় তোমাদের অন্যান্য কোনো টপিক, সেটা তোমরা কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দেবে। তাহলে কিন্তু একদম ডিটেলসে তোমাদের কিন্তু কমপ্লিট টপিক এই চ্যানেলের মাধ্যমে তোমরা ফ্রি অফ কস্ট পেয়ে যাবে। তো এই সমস্ত আমাদের যে কন্টেন্টগুলো পাওয়ার জন্য তোমরা কোনো রকম পেমেন্টও করতে হবে না, কিন্তু তোমাদের একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে তোমাদের লাইক, শেয়ার, এবং একটা নতুন একটা অপশান চলে আসছে, এর ইউজ কি রয়েছে সেটা আমি নিজেও জানি না, হাইপ, যেটা কিন্তু রয়েছে আমাদের কোথায়, অবশ্যই তোমাদের আরেকবার দেখিয়ে দিই সেই অপশানটা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সিন্ধু সভ্যতা, এখান থেকে আমরা কমপ্লিট টপিক ক্লাস নিয়েছিলাম। ঠিক আছে, আর এর নিচেই কিন্তু আমরা বা আমাদের যে কোনো লেটেস্ট আমাদের ক্লাসে কিন্তু তোমরা দেখতে পাবে একটা অপশান, যেটা কমেন্ট সেকশনের ঠিক পরবর্তী অপশানেই রয়েছে, যেটা হচ্ছে কি হাইপ, অর্থাৎ স্টারের মধ্যে একটা চিহ্ন রয়েছে। অর্থাৎ তোমরা যদি কেউ এটা রেসপন্স না করো, হাইপে যদি তোমরা বটনে না ক্লিক করো, তাহলে আমরা বুঝতে পারবো না যে জিনিসটা কি হচ্ছে। ঠিক আছে, আমি নিজেও জানি না এটা, তার জন্য তোমাদের বারবার বলছি এটা ট্রাই করবে একবার, দেখবো জিনিসটা কি হয় এর মাধ্যমে। ঠিক আছে, তো সকলে লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে।
আর যে কোনো পিডিএফের জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করবে। এই নাম্বারে তোমরা ডেমো পিডিএফ পাবে। যে সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল আছে সেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ। কারেন্ট অ্যাফেয়ার সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে এবং আমরা কমনও দিয়ে এসেছি। অবশ্যই তোমরা নিঃসন্দেহে 2024-25 তোমরা নিতে পারো। এনটিপিসি 5000 প্লাস কোশ্চেন আছে এখানে, এটা কেউ বাদ দিয়ে যাবে না যারা আন্ডার গ্রাজুয়েট লেভেলের এক্সাম দেবে। এখানে 99 টাকা তোমরা কিন্তু 5000 প্লাস জিকে কোশ্চেনটা পেয়ে যাবে। এছাড়া যাদের যেটা প্রয়োজন হচ্ছে সেটা তোমরা নিয়ে নেবে। তো চলো পরবর্তী একটা নতুন টপিক, নতুন কোশ্চেন নিয়ে আমরা আসছি এই চ্যানেলে। ধন্যবাদ।